চোখের পলকেই গ্রুপ স্টেজ শেষ এবং আজকে থেকে শুরু হতে যাচ্ছে রাউন্ড অফ 32। তোমরা তো বলবা ভাই রাউন্ড অফ 32তে একটা ম্যাচ হয়েও গেছে, যে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, যেটাতে কানাডা অলরেডি জিতে গেছে। ওটা ভাই রাউন্ড অফ 32 এর শুরু না, রাউন্ড অফ 32 এর শুরু হলো আজকে। ওটা জাস্ট ছিল একটা অ্যাড, যে একটা স্কিপ করা মাত্রই আমরা দেখতে পারবো কি ব্রাজিল ভার্সেস জাপান। ভাই এটা যে কী লেভেলে একটা ম্যাচ বেড়ে গেল। জাপান ইজ রাইট নাও আ টিম দ্যাট নো বিগ নেশন ওয়ান্টস টু প্লে অ্যাটলিস্ট ইন দ্য রাউন্ড অফ 32। এই ম্যাটারে আমি বলবো ব্রাজিল একটু আনলাকি, যে ওরা প্রথম এই শুরুর নকআউট স্টেজে জাপানকে পাই গেছে। জাপানের মতো এখন এই টিমকে পাওয়া ভাই একটা আনলাকি ছাড়া আর কিছুই না। তো তোমরা তোমরা বলো ভাই, ব্রাজিল ফ্যান যারা তারা তো কাঁদতেছে, কিন্তু এটা নিশ্চয়ই ব্রাজিল জিততে পারে। এই ম্যাচটা ব্রাজিল জিততে পারে, আবার জাপানও জিততে পারে। এই ম্যাচটা একদম নেক টু নেক হবে, এটা একটুকু কনফার্ম, এটা একটুকু কনফার্ম। কিন্তু তোমরা বা যারা অন্যান্য ফ্যান আছো বা নিউট্রাল যারা, তারা বলো ভাই এই ম্যাচের প্রিডিকশন তোমরা কী দেবা? কারণ এই ম্যাচ প্রিডিক্ট করার মতো ম্যাচই না, কারণ এই ম্যাচটা হবে একটা কঠিন একটা ম্যাচ হবে। কারণ আগের যদি আমরা ম্যাচগুলি দেখি, জাপান কিন্তু তোমরা এটা সবাই জানে যে জাপান নেদারল্যান্ডের সাথে 2-2 ড্র করছে। সে একটা ম্যাচ ছিল ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ টিল নাও ইন দ্য ওয়ার্ল্ড কাপ। 2-2 যে ম্যাচটা ছিল, জাপান কিন্তু কোনো রকমই আগের জাপান না। এই জাপান এখন চেঞ্জ হয়েছে। কারণ আগে আমরা জাপানকে ভাবতাম যে ওরা কোনো রকম নকআউটে উঠলে বা ওই পর্যন্ত ওদের যাত্রা, ওদের কোনো রকম নকআউটে উঠলেই হলো। আর এবার যে জাপান যে খালি নকআউট পর্বের থেকে বাদ পড়ে যাবে বা ওই নকআউট পর্যন্ত কিন্তু ওদের উদ্দেশ্য না, এবার উদ্দেশ্য ওদের ওয়ার্ল্ড কাপ নেওয়া। এই উদ্দেশ্য ওরা নামছে। ওদের কিন্তু প্রথম থেকে আমি যা বলি যে ওদের প্রথমেই 3টা প্লেয়ার ওদের ইনজুর্ড হয়ে গেছে। 3টা অনেক ভালো প্লেয়ার, যারা ওরা মেন টিমে চান্স পাওয়ার মতো 3টা প্লেয়ার ওদের ইনজুর্ড হয়ে গেছে। তা সত্ত্বেও ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম গেম থেকেই নিজের লেভেলটা দেখিয়ে দিয়েছে। আর ওদের 3টা প্লেয়ারের কথা যদি বলি, একটা হলো এন্ডো যে লিভারপুলে খেলে, আর একটা হলো ওদের অ্যাটাকার, ওটাকে তোমরা সবাই চিনো, মিতোমা। ও তোমার এই যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি মনে হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগে আগে, ও বাদ পড়ে গেছে। আর একটা মিনামো নাকি একটা আছে ডিফেন্ডার, ও তোমার বাদ পড়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও ওদের 3টা প্লেয়ার সত্ত্বেও কিন্তু ওরা সেই লেভেলে একটা খেলা দিছে। ওদের জায়গায় অন্য কোনো টিম হলে কিন্তু একটা বড় লেভেলে একটা ধাক্কা খাইতো, কারণ বড় বড় 3টা প্লেয়ার ওদের মিসিং, ঠিক আছে। কিন্তু তাও ওরা কিন্তু পুরো প্রথম লেভেল থেকেই কিন্তু ওদের লেভেলটা দেখা আসতেছে। নেদারল্যান্ডের সাথে ওরা 2-2 ড্র করছে, দেন সুইডেনের সাথে 1-1 ড্র, যে সুইডেনের সাথে কিন্তু ওরা জিততে পারতো। এটা নিয়ে আমি সামনে কথা বলবো, কারণ আমার কাছে মনে হয় যে ওদের ওভারঅল ফুটবলটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দরভাবে অনেক ট্যাকটিক্যাল একটা গেম খেলে। কিন্তু ওদের আমার মনে করি যে ওদের যে গোল মারার যে এবিলিটিটা, এরা একটু মানে নিচের দিকে আসে, ওরা একটু গোল মারে কম, কিন্তু ওদের ওভারঅল তোমার ডিফেন্সিভ ট্রানজিশন বা যে স্ট্রাকচারটা, ওটা কিন্তু একদম টপ নচ। আর ওদের এবার যে ম্যানেজারটা আছে হাজিমে, নামটা দেখে নি, হ্যাঁ নামটা দেখছি, হাজিমে মোরিয়াসু। ও যে ভাই কী লেভেলের একটা কোচ। ও হলো জাপানের প্রথম কোচ যে কন্ট্রাক্ট রিনিউয়াল পাইছে। দ্যাট মিনস ও আগের ওয়ার্ল্ড কাপেও ছিল, এই ওয়ার্ল্ড কাপেও আছে। এটা কিন্তু একটা বড় একটা অ্যাডভান্টেজ একটা কোচের জন্য, যে ও এত দিন ধরে একটা টিমকে ও ম্যানেজ করে আসতেছে, ঠিক আছে। আর ওইদিকে ব্রাজিল কিন্তু কম না, ওদের কাছে আছে আনচেলত্তি, ওর কোনো ইন্ট্রোডাকশন লাগবে না, আনচেলত্তি ওদেরকে কোচ করতেছে। এই জন্য এদিক দিয়েও কিন্তু কোচের মধ্যে যে ব্যাটেলটা, ওটাও কিন্তু অব্যাহত আছে ভাই। এই ম্যাচটা আমি কী বলবো, সব দিক দিয়ে নেক টু নেক একটা ম্যাচ হবে। আর ওইদিকে যদি আমরা ব্রাজিলের কথা বলি, ওদের প্রথম ম্যাচটাই ছিল মরক্কোর সাথে ওর ম্যাচটা কিন্তু ওরা ওইভাবে মনে করো খেলতে পারেনি, বা একটু শেকি পারফরমেন্স ছিল বলা চলে। ওটা ড্র ছিল, কিন্তু ওদের ড্র আর জাপানের ড্রটা কিন্তু ওর মধ্যে একটা বড়সড় একটা ডিফারেন্স আছে। কিন্তু ওরা জাপান কী বলি ব্রাজিল পরের দিকে কিন্তু স্কটল্যান্ড আর হাইতির সাথে ভালোই খেলছে, মানে ওদের গেম প্লেটা আরও বের হয়ে আসছে। কিন্তু ওটা বুঝতে হবে যে ওটা হলো স্কটল্যান্ড আর হাইতি, আর দিস ইজ জাপান। বিগ ডিফারেন্স আছে কিন্তু এটার মধ্যে। এখন ভিনিসিয়াস, কুনিয়া আর তারপর পাকুয়েতা সবাই কিন্তু অন ফর্ম আছে, কিন্তু স্টিল জাপানও কিন্তু অনেক ভালো খেলতেছে। ওয়ার্ল্ড কাপ 2022-তে ওরা ইয়াকে হারাইছে, স্পেনকে হারাইছে, দেন জার্মানিকে হারাইছে 2-1 করে। জার্মানি আর স্পেনকে হারায় রাখছে। আর বেশি দিন আগে না, অক্টোবর 25 অক্টোবরে ওরা ব্রাজিলকে হারাইছে 3-1। তাও আবার ওরা 2-0 ব্রাজিলের থেকে পিছাই ছিল, দেন ওরা একটা কামব্যাক করে 3-1 ব্রাজিলকে হারাই দিছে। তার মানে বুঝতে পারতেছো যে এই জাপান টিমটা কতটা ডেঞ্জারাস। আর আজকের ম্যাচে ভাই ব্রাজিল ভার্সেস জাপান হবে, ব্রাজিল ফ্যানদের যে কী অবস্থা আমি বুঝতেছি। আমি অ্যাজ এ নিউট্রাল ফ্যান আমি তো চুজ করতে পারতেছিলাম যে কোন টিমকে সাপোর্ট করবো। একটা হলো এদিকে হলো এশিয়ার টিম জাপান, আর ওই দিকে হলো ব্রাজিল। ভাই ব্রাজিল কি ভাই একটা সেই একটা লেভেলের একটা পুরো গ্যাঞ্জাম পেয়ে গেলো। লাইন আপ নিয়ে যদি কথা বলতে যাই, প্রথমে আমরা যদি দেখি জাপানের লাইন আপটা, ওই যে আমি ওদের ওই যে
ফরমেশনের কথাটা বলতেছিলাম, দেখো ওরা কিন্তু 3 ম্যান ডিফেন্স খেলে, আর ওইদিকে ওদের 4টা মিডফিল্ডার, দ্যাট মিনস ওরা ওদের ট্রানজিশনটা তো ভালো বলেই কিন্তু ওরা 3 ম্যান ডিফেন্ডে খেলতে পারে, ঠিক আছে। আর ওইদিকে যদি আমরা ব্রাজিলের লাইন আপটা দেখতে যাই, ব্রাজিলের আমার মনে হয় লাইন আপ যেটা আগের ম্যাচে ছিল ওটা সেটাই থাকবে, যে প্রথমে তোমার আছে কুনিয়া স্ট্রাইকে খেলবে, তারপর ভিনিসিয়াস জুনিয়র এখন আপাতত ফর্মে আছে, দেন আমাদের রাইট হ্যান্ড সাইডে রায়ান ও খেলবে। আর ওইদিকে কিন্তু আমাদের পাকুয়েদার খেলা কিন্তু আমার গত ম্যাচগুলিতে পাকুয়েদার খেলাটা অনেক সেই লাগছে। পাকুয়েদা আর হলো গিয়া ব্রুনো গামারেজ আর ক্যাসিমিরো, ওদের ডিফেন্সও লক, এই ডিফেন্সে খুব একটা চেঞ্জেস হবে না। আর নেইমারের কথা যদি বলতে যাই, নেইমার মনে হয় না এই ম্যাচে নামবে, আর যদি নামেও 10-20 মিনিটের বেশি মনে হয় না খেলবে, কারণ এই ম্যাচটা কিন্তু ভাই অনেক সিরিয়াস। এই ম্যাচে মানে ওর নামার চান্সটা একটু কম। আমরা যদি জাপানের লাইন আপটা দেখি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোমার কোন প্লেয়ারটা সবচেয়ে পছন্দ, আমি বলবো আমার নাকামুরাকে ভাই সেই লাগে। ওর লেফট হ্যান্ড সাইডের যে একটা বলার ভাই, ফুল বলার। আর ওর টুনিশিয়ার আগেনস্টে মনে হয় একটা গোল মারছিল পুরো বক্সের বাইরে থেকে বুম করে একটা শুট নিছিল, লং শটে ওদের ভালো। আবার ওরা কিন্তু এরিয়ালিও এবার অনেকটুকু ইমপ্রুভ করছে, তোমরা দেখছো কিন্তু নেদারল্যান্ডের সাথে একটা হেডে গোল মারছে। নেদারল্যান্ডের মতো জায়ান্টদের সাথে, মানে লম্বা ওদের সব ভাই 6 ফুটের উপরে, ওদের সাথে একটা হেডে গোল মারছে। এর মাধ্যমে তোমরা বুঝতে পারতেছো যে ওদের কিন্তু হেড গেমটা অনেকটা ইমপ্রুভ করছে, কারণ জাপানের অ্যাভারেজ হাইট কিন্তু অতটা বেশি না প্লেয়ারদের, তাও কিন্তু ওরা হেডিংয়ে মনে করো, এরিয়ালে মনে করো ওরা ইমপ্রুভ করছে, এই জায়গাটা আমি বলতে পারি। আর মোটামুটি ওদের যে আমার প্লেয়ারটাকে ভালো লাগে, যে কামাডো নামে একটা প্লেয়ার আছে, যে ও মিডফিল্ডে খেলে, বা যে ওইটু উপরে সেটে খেলে আর কি, কামাডোকে আমার সেই ভালো লাগে কিন্তু। আবার ওদের স্ট্রাইকারটাও আছে মোটামুটি। ওদের টিম তোমার অত একটা স্টার দেখবে না, কিন্তু ওভারঅল যে টিমের পারফরমেন্সটা ওটা সবচেয়ে বেশি ম্যাটার করে, ওই দিক দিয়ে কিন্তু ওরা একদম টপ নচ ভাই। জাপানের আমি আরেকটা জিনিস নোটিস করছি, ওরা যখনই গোলটা মারে, গোলগুলি কিন্তু বেশিরভাগ সময় সেকেন্ড হাফে মারে। আমার তো মনে হয় হাফ টাইমের সময় ওদের কোচ ওদেরকে কোনো ডাইরেকশন দেয় যে এইভাবে করতে হবে। প্রথম হাফে ওরা খালি অ্যানালাইজ করে বা অপোনেন্টের স্ট্যামিনা কিল করার চেষ্টা করে, অপোনেন্টের ডিফেন্ডার স্ট্যামিনা কিল করার চেষ্টা করে, দেন সেকেন্ড হাফে ওরা অ্যাটাকটা শুরু করে ওদের। আর ম্যাক্সিমাম গোলই ওদের সাবস্টিটিউশন প্লেয়াররা মনে করে ইম্প্যাক্ট থাকে সাবস্টিটিউশন প্লেয়ারের। এই ক্ষেত্রে মনে হয় আমার কোচের রোলটা অনেক বড় একটা রোল প্লে করে কোচ এখানে। আবার এটা বলতে বলতে আরেকটা কারণ আছে, একটা ফ্যাক্ট বলি তোমাদের। ওদের যে মিতোমা নামে একটা অ্যাটাকার আছে, বললাম না যে ইঞ্জুরি পড়ছে, ও হলো গিয়ে ড্রিবলিংয়ে পিএইচডি করছে। মানে ওদের জাপানের ফুটবল নিয়ে এডুকেশনটা এত হাই, ও ড্রিবলিং নিয়ে তোমার পিএইচডি করছে। আবার ওদের অনেকগুলি মনে করো ম্যাচ চলাকালীন সময় ওদের অনেকগুলি অ্যানালিস্ট থাকে, যারা পুরো ম্যাচের চারপাশে বসে ওদের ম্যাচটা দেখে, অ্যানালাইজ করে অপোনেন্টের টিম প্লেতে এসব অনেক কিছু, মানে হাবি জাবি। জাপান ভাই, এটা জাপান, ওরা তো মনে করো ইনফরমেশনের দিক দিয়ে অনেক এনরিচড, ঠিক আছে। এই জন্য ওরা মনে করো যে সেকেন্ড হাফে ওরা অপোনেন্টের খেলাটা বুঝে, প্রথম হাফে অপোনেন্টের খেলাটা বুঝে, সেকেন্ড হাফে ওরা অ্যাটাক করে। তো এই ম্যাচে আমার মনে হচ্ছে যে সেকেন্ড হাফে মেন খেলাটা বদলাইতে পারে জাপান। আর আমার যদি প্রিডিকশনের কথা বলো ভাই, প্রিডিক্ট করা এই ম্যাচটা খুব কঠিন হবে। এই ম্যাচ প্রিডিক্ট করা মানে খুব কঠিন। তাও আমি একটা বলবো যে আমার মনে হয় এই ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে। এক্সট্রা টাইমে কি হবে এটা বলার উপায় নেই, কিন্তু আমার কেন যেন একটা ফিল আসতেছে যে জাপান এই ম্যাচটাতে ব্রাজিলকে হারা দিতে পারে। এটা একটা আপসেট হইতে হবে, বলা যায় না ভাই, এই ম্যাচে বলা যায় না। আমি তো খালি জাস্ট এক্সাইটেড ম্যাচটা দেখার জন্য, এটাই বেশি ভাই।